ফিজিক্সের বিভিন্ন সমীকরণের মধ্যে যে সম্পর্ক তার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন খুবই ইম্পর্টেন্ট। প্রায় প্রতি বছরে এখান থেকে 2-3টা এমসিকিউ আমাদের গ্রাফ এসে থাকে, আর স্টুডেন্টের মাঝে এই গ্রাফ নিয়ে অনেক ভীতি কাজ করে, কেননা তারা গ্রাফকে না বুঝেই মুখস্থ করার চেষ্টা করে যে বিভিন্ন সমীকরণের গ্রাফ কেমন হবে মুখস্থ। কিন্তু গ্রাফ তো আসলে মুখস্থ করার বিষয় না। গ্রাফকে যদি আমরা না বুঝি কোন সমীকরণের গ্রাফ, কেননা একই সমীকরণের গ্রাফ বিভিন্ন রকম হতে পারে, তাই গ্রাফকে শুধুমাত্র মুখস্থ করলে চলবে না, গ্রাফকে আমাদের বুঝতে হবে। তাই আসো যে আমরা আজকে এমন একটা টেকনিক শেখাবো যেখানে ফিজিক্সের যত সমীকরণ আছে সেই সমীকরণগুলো যদি আমরা গ্রাফ আঁকাই, তার গ্রাফগুলো কেমন হবে আমরা ইজিলি দেখেই বলতে পারবো। গ্রাফের আজকের পর থেকে আর কোনো মুখস্থ করার প্রয়োজন হবে না। এখন এই জন্য গ্রাফটা দেখে, সমীকরণ দেখেই গ্রাফটা কেমন হবে এটা বুঝতে হলে আমাদের কি করতে হবে, ম্যাথের আগে গ্রাফের সমীকরণ সম্পর্কে আমাদের একটু ধারণা থাকা লাগবে যে বিভিন্ন ফাংশনের গ্রাফ কেমন হয়। যারা তোমরা অলরেডি সব আমাদের স্থানাঙ্ক জ্যামিতিতে সরলরেখা এবং কোনিক্স করছো, তারা এটা খুব সহজেই বুঝতে পারবা, খুব ভালোভাবে, কারণ তারা তোমাদের অলরেডি এগুলো করা আছে। আর যারা একদম নিউ, নতুন ফার্স্ট ইয়ার আসো অথবা এখনো কোনিক্স শেষ করোনি, তারা আমাদের কি করছে, সমীকরণগুলো আমাদের কেমন সমীকরণের গ্রাফ কেমন হয় এখন দেখে রাখো। তার ডিটেলস যখন ম্যাথে গিয়ে করবা তখন তোমাদের কাছে আরো ভালোভাবে ইজিলি ক্লিয়ার হবে। তাহলে আমরা আসি, দেখো যে ফাংশনের বিভিন্ন সম্পর্ক অনুযায়ী তাদের গ্রাফ আগে কেমন হয় সেটা আমরা আগে দেখবো। তারপরে এগুলো আমরা ফিজিক্সের বিভিন্ন সূত্রের ক্ষেত্রে প্রয়োগ করে দেখবো কোন ক্ষেত্রে কোনটা হবে। তাহলে আমাদের কোনো গ্রাফ মুখস্থ করা লাগবে না, আমরা জাস্ট সমীকরণের সম্পর্ক থেকে বলতে পারবো। তাহলে একদম যদি আমরা বেসিক থেকে শুরু করি, প্রথমে আসো যদি আমরা ধরে নিই যে একটা সমীকরণ কেমন আছে, x = 0 এরকম আছে, তাহলে x = 0 যদি থাকে তাহলে লেখচিত্র কেমন হবে। তাহলে x = 0 দ্বারা আমাদের আসলে কি নির্দেশ করছে, যে যেখানে x এর মান সবসময় 0 এবং x এর মান 0 তাহলে কোথায় হয় আমরা জানি y অক্ষের উপরে সবসময় x এর ভ্যালু 0 থাকে। তার মানে x = 0 যখন কোনো সমীকরণ হয় সেই সমীকরণের গ্রাফ হবে আমাদের এই y অক্ষের যে সমীকরণ, এটাই হবে x = 0 এর গ্রাফ। যদি x = 0 না হয়ে x = একটা কনস্ট্যান্ট সংখ্যা হয়, x = k, যে x এর মান সবসময় k, তাহলে এটা কি বলতে যাচ্ছে যে x এর মান অন্য কারোর উপর ডিপেন্ড করতেছে না, এটা সবসময় কি ধ্রুবক। এবং এটাও কি হবে, এটাও আমাদের কি হবে y অক্ষের সমান্তরালই হবে, কিন্তু যেহেতু x এর একটা নির্দিষ্ট ভ্যালু আছে তাহলে x অক্ষ থেকে k পরিমাণ দূর দিয়ে y এর সমান্তরাল একটা আমরা কি পাবো, লেখচিত্র পাবো। ঠিক তেমনি যদি আমাদের y এর মান আসে, তাহলে y = 0 যদি বলি, তাহলে y = 0 রেখা কি নির্দেশ করছে, তাহলে এটা কি, যেখানে y এর ভ্যালু 0, তাহলে এটা কোথায়, x অক্ষের উপরে। তাহলে y = 0 লেখার গ্রাফ কেমন হবে, সবসময় x অক্ষ বরাবর হবে। ওকে, এগুলোকে আমরা তীর চিহ্ন দিয়ে বোঝাতে পারি অথবা সরাসরি শুধু রেখা দিলে কোনো বিষয় না। যদি y = k হয়, y = k যদি আমরা বলি, তাহলে y = k নির্দেশ করতেছে কি, x অক্ষের সমান্তরাল, y অক্ষ থেকে y অক্ষের k এর দিকে গিয়ে কনস্ট্যান্ট, তারপরে মান বাড়বেও না কমবেও না। তাহলে y = k কোনো সমীকরণ হলে তার লেখচিত্র হবে সবসময় আমাদের x অক্ষের সমান্তরাল। তাহলে x অক্ষের সমান্তরাল রেখা যদি আমরা অঙ্কন করি এরকম হবে তার লেখচিত্র। ওকে, এগুলো আমাদের অক্ষের সমান্তরাল সম্পর্কিত। এখন যদি আমাদের কোনোটাই সমান্তরাল না হয়, কোনো অক্ষের সমান্তরাল না হয়, তাহলে কেমন হবে, তাহলে সেটা আমাদের কি হতে পারে, প্রথমে আসো y = mx। যদি সমীকরণটা যদি এমন হয় যে y আর x দুইটাই সম্পর্কিত, একটা পরিবর্তন হলো একটা পরিবর্তন হচ্ছে, এবার যদি সম্পর্ক y = mx আকারে, মানে এটা ডিরেক্টলি সমানুপাতিক। আমরা জানি যে সমানুপাতিক যদি ধ্রুবক লাগে, তাই ফিজিক্সের সম্পর্কটা হচ্ছে সমানুপাতিক, আর ম্যাথমেটিক্যালি এটাকে আমরা বলতে পারি y = mx। তাহলে y = mx হলে কেমন হবে, মূলবিন্দুগামী সরলরেখা হবে সবসময়। যে সমস্ত সমীকরণ y = mx হবে তার গ্রাফ সবসময় মূলবিন্দুগামী সরলরেখা হবে। আর যদি কখনো y = -mx হয়, তাহলে দেখো যে y = mx একটা, y = -mx, তাহলে -mx কেমন হবে, y = mx তো আমরা ভালোভাবে বুঝি, কিন্তু -mx যদি আমরা দিই তাহলে মাইনাস দ্বারা কি বোঝাচ্ছে, যে ঢাল হবে কত, স্থূলকোণ। তার আমাদের ঢাল স্থূলকোণ হয়ে গেলে রেখাটা কোন দিকে হইতে হবে, x অক্ষের সাথে স্থূলকোণ থাকতে হবে, মানে এই বরাবর এদিকে থাকতে হবে। তাই যদি আমরা এটাকে যদি আমরা একটু বর্ধিত করে নিই, তাহলে আমাদের লেখাটা হবে এই অক্ষে, এই সেকেন্ড এবং থার্ড কোয়াড্রেন্টে, এই দুই কোয়াড্রেন্টে হচ্ছে tan ঋণাত্মক, তাই এই কোয়াড্রেন্ট দিয়ে যাবে। তখন ঢাল পজিটিভ, তখন ফার্স্ট কোয়াড্রেন্ট আর থার্ড কোয়াড্রেন্ট এই কোয়াড্রেন্টে থাকবে, কারণ এই দুই কোয়াড্রেন্ট tan পজিটিভ হয়। আর ঢাল নেগেটিভ মানে tan এর ভ্যালু নেগেটিভ, tan এর ভ্যালু নেগেটিভ হলে এই সেকেন্ড কোয়াড্রেন্ট আর ফোর্থ কোয়াড্রেন্ট দিয়ে লেখচিত্রটা হবে এরকম ধরনের হবে। ওকে, এখন যদি লেখচিত্র মূলবিন্দুগামী না হয় তাহলে কেমন হতে পারে, তাহলে হতে পারে y = mx + c ফরম্যাটে কোনো সমীকরণ থাকে, যে x আর y এর সম্পর্ক y mx তো আছে, সাথে একটা ধ্রুবক পদ আছে, তাহলে লেখাটা কেমন হবে, তাহলে +c হলে এটা y অক্ষের পজিটিভ দিকে কাট করবে, তাহলে y অক্ষের পজিটিভ দিকে কাট করে শুরু হবে এরকম ভাবে
লেখচিত্রটা যাবে, সেটা আমরা পিছনের দিকে ডট ডট দিয়ে বলতে পারি y অক্ষে গিয়ে সেট করবে x এর, ঠিক আছে। ঠিক তেমনি এখানে যদি y = -mx, আমাদের কখনো ফিজিক্সে যেহেতু আসে না তাই আমরা ওটা লাগে না, তাই আমরা mx - c এটা আসতে পারে। তাহলে এটা যদি হয় তাহলে এটা কি বলছে, এটা y অক্ষকে কাট করবে কিন্তু কোন দিকে, মাইনাসের দিকে। এন্ড y অক্ষের দিকে যদি মাইনাসের দিকে কাট করতে হয় তাহলে আমরা যদি এদিকে y অক্ষকে বর্ধিত করে নিই তাহলে লেখচিত্রটা কেমন হবে, এরকম টাইপের, ঠিক আছে। যেটা y অক্ষে মাইনাসের দিকে সেট করে যাবে, তার মানে এক কথায় x অক্ষের একটা নির্দিষ্ট অংশ থেকে শুরু হবে, ঠিক আছে। ওকে, তাহলে এইগুলো গেল আমাদের মেইনলি সরলরেখা সম্পর্কিত। তাহলে সরলরেখা সম্পর্কিত আমাদের কি করতে হবে, এই 8টা জিনিস, অক্ষের সমান্তরাল বা অক্ষরেখা হিসেবে 4টা, আর সরলরেখা মূলবিন্দুগামী বা মূলবিন্দুগামী ছাড়া হলে 4টা। এখন আমরা সরলরেখা বাদে যেটা আছে সেটা হচ্ছে যে কোনিক্সে আসি। যে কোনিক্সের সাথে আমাদের হচ্ছে ফিজিক্সের যে ইকুয়েশনগুলো আছে তার রিলেশন সবচেয়ে বেশি যেটা আমাদের কাজে লাগবে সেটা হচ্ছে যে প্রথমে আসো y² = 4ax, এই লেখচিত্র যদি হয় তাহলে y² = 4x, মানে এক কথায় y এর উপরে দ্বিঘাত x একঘাত, ধ্রুবকটা কোনো বিষয় না, ঠিক আছে। ধ্রুবক 4a বা আমরা যাই ধরি, তাহলে y যদি দ্বিঘাত হয়, x যদি একঘাত হয়, তাহলে তার লেখচিত্র কেমন হয়, তাহলে এটাকে বলা হয় হচ্ছে প্যারাবোলা। লেখচিত্র তাহলে কেমন হবে যদি আমরা দেখাই, তাহলে এটা লেখচিত্র মূলত হবে এই টাইপের। যদি আমরা x অক্ষ y অক্ষকে বর্ধিত করি তাহলে এরকম ধরনের আমরা একটা প্যারাবোলা লেখচিত্র পাবো। কিন্তু ফিজিক্সে যেহেতু আমাদের অনেক রাশি আছে যেমন নেগেটিভ ফর্ম হয় না, তখন শুধুমাত্র আমরা এই ফার্স্ট কোয়াড্রেন্টের অংশটা দেখবো, নিচের অংশ দেখা লাগবে না। তাহলে যখন y এর উপর স্কয়ার আর 4ax ফরম্যাট আছে তখন লেখচিত্রটা হয় এই ফরম্যাটের। সেখান থেকে আমরা কি করব, এই নিচের অংশটা বাদ দিয়ে দেবো, যেহেতু আমাদের এখন ফিজিক্সের গ্রাফগুলো যখন আমরা বুঝবো তখন আমাদের এই নিচের এই অংশটা লাগবে না। তো আমরা শুধুমাত্র এইটুকু দেখে রাখলে হচ্ছে যে y এরকম ধরনের লেখচিত্র আমরা পাবো, যে y² = 4ax হয়, ঠিক আছে। ঠিক তেমনি যদি আমাদের x² = 4ay, মানে x এর উপর স্কয়ার y একঘাত এমন যদি আসে তখন এটা প্যারাবোলা বলা হবে এই টাইপের প্যারাবোলা। তাহলে এখানে শুধুমাত্র আমরা ফার্স্ট কোয়াড্রেন্টটুকু দেখবো, সেটা এটা আমাদের লাগবে না, কারণ যখন আমাদের নেগেটিভ পার্ট দরকার হবে না তখন শুধু ফার্স্ট কোয়াড্রেন্টটা আসবে, তখন আমাদের সম্পর্ক লেখচিত্রটা হবে এরকম। আর যদি কখনো এমন হয় যে আমাদের লেখচিত্রটা আছে কেমন, যে x এবং y এর গুণফল = ধ্রুবক, xy = k, এই ফরম্যাটে যদি আমাদের কোনো লেখচিত্র থাকে তখন এটা কি বলা হয়, আয়তাকার অধিবৃত্ত। আর অধিবৃত্ত আর আমাদের পরাবৃত্ত এই দুটা যদি আমরা অর্ধেক ফরম্যাট দেখি প্রায় একই রকম, তাই এখানে কনফিউশন হওয়ার কিছু নাই। যেখানে আমাদের পরাবৃত্ত এবং অধিবৃত্ত থাকবে ওইখানে আমাদের যেহেতু ফিজিক্সের যে গ্রাফগুলো আসে ওগুলো তো ফ্রি হ্যান্ড ড্রয়িং দিয়ে দেয় কোর্সে, তাই ওইখানে পরাবৃত্ত অধিবৃত্ত একসাথে থাকবে না। তাই আপাতভাবে আমরা দুটো দেখতে আমাদের কাছে প্রায় একই রকম ভাবে মনে হতে পারে, ঠিক আছে। তাহলে এটা লেখচিত্রটা হবে মেইনলি এই টাইপের, এই কোয়াড্রেন্ট একটা থাকে, এই কোয়াড্রেন্ট একটা থাকতে পারে, ঠিক আছে। আমরা অধিবৃত্ত কাটা হয় সেটা আমরা ম্যাথের উপর দেখতে পাবো। তাহলে আমাদের x y এর গুণফল মিলে যদি ধ্রুবক হয় তখন লেখচিত্রটা হবে এইটা। তাহলে আমরা যদি এইগুলো আমাদের যদি জানা থাকে ওভারঅল, তাহলে আমরা কি করতে পারবো, ফিজিক্সের যতগুলো সূত্র আছে সবগুলো সূত্রকে আমরা গ্রাফে প্রকাশ করতে পারবো ইজিলি। ওকে, তাহলে আমরা আগে এই সূত্রের আমাদের এই সমীকরণ অনুযায়ী গ্রাফটা আগে আমরা নিজেরা একটু প্র্যাকটিস করে নিব, একদম ইজি, ঠিক আছে। এটা ম্যাথমেটিক্যাল করলে তোমাদের এটা তখন এমনিতেই করতে পারবা। সো এগুলো আমাদের 9-10 থেকে আমরা করে আসছি সরলরেখাগুলো, শুধু এখানে এসে নতুন অ্যাড হয়েছে এই তিনটা নিয়ে, পরাবৃত্ত আর অধিবৃত্ত, ঠিক আছে। তাহলে পরাবৃত্ত অধিবৃত্ত থাকলে এই ধরনের সম্পর্কগুলোকে আমরা কি করব, যে লেখচিত্রের রূপগুলো আসলে এরকম হবে। তাহলে এখন আসি আমরা যে এগুলোর আসলে বাস্তবিক প্রয়োগ, যে আমরা আসলে ফিজিক্সের বিভিন্ন সূত্রের সাথে এগুলো মিলে কিনা সেটা আমরা এখন দেখি, তাহলে তোমাদের কাছে জিনিসটা কি হবে, খুবই ইজি হবে। এখন তাহলে আমরা ফিজিক্সের যে বিভিন্ন অধ্যায়ের যে সমীকরণগুলো আছে যেগুলোর গ্রাফ আমাদের সচরাচর পরীক্ষায় বেশি আসে, সেগুলোর আমরা কিছু দেখি যে আসলে আমরা এটার সাথে কম্পেয়ার করবো কিভাবে। ফিজিক্সের সূত্র তার y = mx বা y 4ax এই ফরম্যাটে থাকবে না, তাহলে সমীকরণগুলোকে আমরা কিভাবে এর সাথে তুলনা করব। তাহলে আসো প্রথমে যদি আমরা গতিবিদ্যা দিয়ে শুরু করি, তাহলে গতিবিদ্যার ক্ষেত্রে আমাদের যদি বলি যে একটা সূত্র আছে কি, v = v0 + at। তাহলে আমরা জানি যে শেষ বেগ, আদি বেগ এবং সরণের মধ্যে সম্পর্ক v = v0 + at। তাহলে এটা লেখচিত্র যদি আমরা অঙ্কন করতে চাই তাহলে এটা কোন সমীকরণের আন্ডারে পড়বে সেটা আমাদের দেখো, যে এখানে যে আমাদের প্রথম কথা কিভাবে বুঝবো যে আমাদের চলক কি। একটা সমীকরণে যদি একের অধিক বা দুইয়ের অধিক চলক থাকে তখন আমাদের ফিজিক্সের যে গ্রাফগুলো সবগুলো 2 ডাইমেনশন, তাই সে এই দুই অক্ষে যে ভ্যালু থাকবে
সেইগুলোকে চলক হিসেবে ধরে বাকিগুলোকে অটোমেটিক কনস্ট্যান্ট হিসেবে ধরে নিবে। তাই আমরা সেই গ্রাফ আঁকানোর সময় তাই মনে করবো যে এই দুই অক্ষে যেটা থাকবে এই দুইটাকে চলক হিসেবে ধরে বাকি অন্য চলক যাই থাক তাদেরকে আমরা ধ্রুবক হিসেবে ধরে নিয়ে গ্রাফটা অঙ্কন করবো। ঠিক আছে, তাহলে যদি বলা হয় যে ভি বনাম টি লেখচিত্র, তাহলে ভি আর টি লেখচিত্র, তাহলে এখানে তো আমাদের সূত্র আছে, ফিজিক্সের সূত্র, তো এটাকে আমরা সমীকরণে কনভার্ট করবো কি করে? তাহলে তোমার এই যে এক্স অক্ষ বরাবর যে ভ্যালুটা থাকবে তুমি সেটাকে ধরবা এক্স, ওয়াই অক্ষ বরাবর যে থাকবে তাকে ধরবা ওয়াই, ধরে তার সূত্রের মানটা বসাবা। আর এক্স ওয়াই বাদে এই দুই অক্ষে যে থাকবে এরা বাদে অন্য যাই থাক সবাই কনস্ট্যান্ট হিসেবে থেকে যাবে। দিলে তুমি সূত্র আমাদের কি হবে, এই রূপটা পেয়ে যাবে। তাহলে ফিজিক্সের যে কোনো সূত্রে, তাহলে এটা হচ্ছে আমাদের সেই বেসিক টেকনিক যে তুমি কি করবা, এই অক্ষে এক্স অক্ষ বরাবর যে রাশি থাকবে তার জায়গায় তুমি সমীকরণে সূত্রের মধ্যে এক্স বসাই দিবা, আর ওয়াই অক্ষ বরাবর যে থাকবে তার জায়গায় বসাই দিবা ওয়াই। বসাই দিলেই তুমি কি করবা, এই ধরনের একটা সমীকরণ অটোমেটিক পেয়ে যাবা। যেমন যদি আমরা এখানে বসাই, তাহলে ভি আমাদের এটা ওয়াই, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু, এটা যদি কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্ট আমরা সি লিখতে পারি, প্লাস এখানে কি আছে এক্স, আবার টি এর জায়গায় এক্স, তাহলে এটি, তাহলে একে আমরা এম এর মতো যদি ধরি তাহলে এম ইনটু এক্স। তাহলে এটা দেখো কোন সমীকরণ হচ্ছে, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। তাহলে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি কি ছিল, এই যে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি আমাদের ওয়াই অক্ষের একটা নির্দিষ্ট বিন্দু থেকে শুরু হবে। তাহলে এটা লেখচিত্রটা হবে এরকম একদম, এই যে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি চলে আসছে, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি লেখচিত্র হবে এটা। তাহলে এইবার এখন যদি আমাদের কখনো বলে দেয় যে এখানে ভি নট জিরো, আদিবেগ জিরো, তাহলে সমীকরণটা কি আসছে, যে ভি সমান সমান এটি, তাহলে তুমি ভি এর জায়গায় কি বসাবে ওয়াই, আর এ তো আমাদের ধ্রুবক এম, তাহলে এটা এক্স, তাহলে ওয়াই ইকুয়াল টু এম এক্স। তাহলে ভি ইজ ইকুয়াল টু যখন জিরো হবে তখন তাহলে আমাদের গ্রাফটা কেমন হবে, তখন গ্রাফটা হবে ওয়াই ইকুয়াল টু এম এক্স। তাহলে ওয়াই ইকুয়াল টু এম এক্স কি, এটা মূল বিন্দুগামী সরলরেখা, তখন আমাদের গ্রাফটা হবে এরকম, এখানে ভি এখানে টি। বুঝা গেল? তাহলে আমাদের ফিজিক্সের সূত্রটা আমরা আগে লিখবো, লিখে এক্স অক্ষে যে আছে সূত্রের মধ্যে তার জায়গায় এক্স বসাবো, ওয়াই অক্ষে যে আছে তার জায়গায় ওয়াই বসাবো, বাকি সবগুলোকে কনস্ট্যান্ট হিসেবে ধরে নিব। যে চলকের সাথে যে কনস্ট্যান্ট তাকে এম ধরবো, আর অন্য কনস্ট্যান্টকে সি ধরবো। যেহেতু আমরা এখানে এম সি বাদে অন্য কোনো ধরি নাই, তাহলে আমাদের হুবহু সমীকরণটা মিলে যাবে। ওকে, তাহলে খুবই ইজি আমাদের। দেখো যে কোনো সূত্রকে আমরা কি করতে পারবো, এইগুলোর ভিতরে কনভার্ট করতে পারবো। ওকে, এখন আসে আমরা যদি আরেকটা দেখি যে এস ইজ ইকুয়াল টু, আমরা কি জানি যে হাফ এটি স্কোয়ার, যদি আমাদের আদিবেগ জিরো হয় তাহলে সরণার সময় রাশিমালা, তাহলে সরণ সময়ের লেখচিত্র যদি আমাদের অঙ্কন করতে বলে কখনো, এই অক্ষে দিয়ে আছে এস, এই অক্ষে দিয়ে দিয়েছে টি, তাহলে এটাকে আমরা কিভাবে করবো, তাহলে এই সমীকরণ দেখো ওয়াই অক্ষের দিকে কি আছে এস, তাহলে এস এর জায়গায় আমরা বসাবো ওয়াই, আর টি এর জায়গায় কি বসাবো, টি এর জায়গায় বসাবো এক্স, তাহলে এক্স স্কোয়ার, আর বাকি সব তো ধ্রুবক, ধ্রুবক আমরা যা ইচ্ছা তাই বসাতে পারি, ওটা কোনো বিষয় না। তাহলে আমাদের এটা কোন সমীকরণের সাথে মিলতেছে, এখানে একটা ধ্রুবক আছে, তাহলে এটা কোন সমীকরণ, দেখো যে x এর উপর স্কয়ার y এক ঘাত, তাহলে আমরা এটা x কে এভাবে উল্টাই দিতে পারি, এই ধ্রুবকটাকে এই পাশে নিয়ে এসে এটাকে y বানাতে পারি। তাহলে x স্কয়ার ইনটু ধ্রুবক ইনটু y, তাহলে x এর উপর দ্বিঘাত y এক ঘাত, তাহলে কোনটা আছে এই যে x স্কয়ার 4ay, তাহলে এই সমীকরণটা হবে। যেহেতু আমাদের এখানে টাইম নেগেটিভে যায় না, তাই আমরা নেগেটিভ অক্ষরটা নিব না, তাহলে জাস্ট ফার্স্ট কোয়াড্রেন্টের অংশটা নিব, লেখচিত্রটা হবে এরকম। ওকে, তাহলে এই হলো আমাদের এই s ইজ ইকুয়াল টু হাফ এটি স্কয়ার লেখচিত্র। সো এভাবে যে কোনো সমীকরণই দেখ না কেন, সেই সমীকরণটাকে তুমি এই মেন সমীকরণে কনভার্ট করবা, করলেই ইকুয়েশন হয়ে যাবে। তাহলে আমরা আরো অনেকগুলো উদাহরণ দেখবো যাতে তোমাদের টোটালি কনফিউশন দূর হয়ে যায়। টেনশন নয়, আমাদের সাথে থাকো। আর যদি এটা ভিডিওটা আসলে তোমার ভালো লাগে বা নতুন কিছু আসলে শিখতেছো, তাহলে একটু লাইক শেয়ার করে দাও তোমার ফ্রেন্ডের সাথে, তারাও শিখতে পারে। আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থেকো, ভবিষ্যতে আরো নতুন নতুন দারুণ ভিডিও আসতে চলছে। সো আসো লেটস শুরু করি পরের অংশ। এখন আমরা দেখি যে আমাদের গতিশক্তি বিভব শক্তি রিলেটেড বেশ কিছু লেখচিত্র আমাদের এসে থাকে কাজ শক্তি ক্ষমতা অধ্যায় থেকে। তাহলে এখানে যদি আমরা দেখি যে স্প্রিং এর বিভব শক্তি, স্প্রিং এর বিভব শক্তি ইউ ইজ ইকুয়াল টু আমরা সূত্র কি জানি, হাফ কে এক্স স্কয়ার। তাহলে এটাকে যদি তোমাকে গ্রাফে প্রমাণ করতে আমাদের দেখাতে বলে যে বিভব শক্তির পরিবর্তন এবং এক্স এর পরিবর্তন কেমন হবে, তাহলে লেখচিত্র কেমন থাকবে, এই লেখচিত্র এই অক্ষে আমাদের থাকবে ইউ আর এই অক্ষে থাকবে এক্স। ঠিক আছে, তাহলে আমরা কি বসাবো এখানে, তাহলে ইউ এর জায়গায় বসাবো ওয়াই, যেহেতু আমাদের ওয়াই অক্ষে কি আছে, ওয়াই অক্ষে আছে ইউ, তাহলে ইউ এর পরিবর্তে বসাবো ওয়াই, আর এক্স এর জায়গায় তো এক্স আছে, তাহলে এটা এক্স স্কয়ার থাকবে। এখানে আমাদের ধ্রুবক আছে, ধ্রুবক আমরা লিখে রাখলাম, এখানে ধ্রুবক আছে। তারপর এটা কেমন হচ্ছে, সেই একই রকম এক্স স্কয়ার ধ্রুবক ওয়াই, তাহলে এক্স স্কয়ার সমান সমান 4ay, এই ফরম্যাটে। এই ধ্রুবকটার মানে 4a, ধ্রুবক যা আসবে সেটা আসলে মেইনলি আমাদের 4a। ঠিক আছে, সো এটাও কেমন হবে লেখচিত্র, তাহলে এটাও লেখচিত্র কিন্তু এরকম হবে। ঠিক আছে, যে
x এর পুরো স্কয়ার y এক ঘাত, তাহলে আমাদের লেখচিত্রটা হবে এরকম। এরপর আসো যে গতিশক্তি আমাদের যদি লেখচিত্র দেখাই, যে গতিশক্তি E কে সমান আমরা কি জানি হাফ এম ভি স্কয়ার, তাই তো? E কে সমান হাফ এম ভি স্কয়ার। তাহলে তোমাকে যদি বলে গতিশক্তি এবং বেগের লেখচিত্র অঙ্কন করো, তাহলে এদিকে আছে গতিশক্তি E কে, এদিকে দিল বেগ, বললো E কে বনাম ভি এর লেখচিত্র কেমন হবে। তাহলে আমরা এখানে কি করব, একই রকম আমরা সমীকরণ তৈরি করব, যে E কে এর জায়গায় কি বসাবো y, তাহলে y এখানে কি আছে x স্কয়ার, তাহলে এটাও দেখো y x স্কয়ার, তাহলে x এর পুরো স্কয়ার আর y এক ঘাত, তাহলে এটাও কি হবে সেম টু সেম একই ধরনের লেখচিত্র হবে, এটাও এই ধরনের লেখচিত্র হবে, যে y সমান সমান x স্কয়ার হলেই এরকম হবে। তাহলে এটাকে আমরা যদি আরেকটু শর্টকাট তোমার ট্রিক্স বলে দিই, তাহলে একটা এক ঘাত একটা দ্বিঘাত মধ্যে বক্ররেখা হবে, বুঝতেই পারছো, এদিকে হতে পারে এদিকে হতে পারে, তাহলে কোন দিকে হবে এটা আরো শর্টকাটে বোঝার জন্য এটা এই যার উপরে পাওয়ার থাকে, ঠিক আছে, যার উপরে পাওয়ার থাকে এই লেখের উত্তল অংশটা, উত্তলটা সেই অক্ষের দিকে থাকে, ঠিক আছে। তাহলে লেখো তো বক্ররেখা হবেই, তাহলে কোন দিকে যাবে, উত্তল অংশটা যার উপর পাওয়ার থাকবে সেই দিকে দিয়ে দিবা, তাহলে আরো ইজিলি তোমাদের কাছে বুঝতে সুবিধা হবে। এখন আসি যে আমরা এই সূত্রগুলো, এগুলো তো আমাদের খুব কমন, একদম ইজি। যদি আমরা এখান থেকে একটু মডিফাই করে কোনো লেখচিত্র আসে বা একটু ঘুরাই দেয় ডিরেক্ট সমীকরণ থেকে না দিয়ে, যেমন মনে করো যে বলে দিল তোমাকে একটি বস্তুকে আমরা নিচ থেকে উপরের দিকে নিক্ষেপ করতেছি, ঠিক আছে, একটা বস্তুকে যখন আমরা নিচ থেকে উপরের দিকে নিক্ষিপ্ত করব, তাহলে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে যদি বলা হয়, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে ই কে বনাম এইচ লেখচিত্র, তো নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে ই কে বনাম এইচ লেখচিত্র যদি আমাদের অঙ্কন করতে বলে, যেমন এদিকে দিয়ে দিল আমাদের গতিশক্তি ই কে, এটা দিল এইচ। এখন তুমি বলো যে ই কে আর এইচ দিয়ে সরাসরি কোনো সূত্র আছে, যে ই কে এবং এইচ গতিশক্তি এবং উচ্চতা দিয়ে আমরা কোনো সূত্র জানি কিনা, তাহলে এখন কিন্তু সরাসরি সূত্র নেই। তখন কিন্তু আমাদের কি করতে হবে, ই কে আর এইচ কে কি করতে হবে, কম্বাইন করে আমাদের কিন্তু সূত্র আগে সমীকরণ তৈরি করে নিতে হবে, যে এই উচ্চতার সাথে গতিশক্তির পরিবর্তন কেমন হয়। তাহলে সেটা আমরা কিভাবে পাবো, যে আমরা তো জানি যে ই কে সমান সমান জানি হাফ এম ভি স্কয়ার, ই কে সমান আমরা তো জানি হাফ এম ভি স্কয়ার, তাহলে এখানে তো অক্ষে ভি নাই, তো ভি এর পরিবর্তে কি আছে এইচ, তাহলে আমরা এখানে ভি কে সরাই দিয়ে কাকে নিয়ে আসবো, এইচ কে নিয়ে আসবো। তাহলে ভি এর সাথে এইচ এর সম্পর্ক কি, তাহলে কোনো বস্তু যদি আমাদের উপরের দিকে উঠতে থাকে কি, যে ইউ স্কয়ার মাইনাস 2gh, ফলে আমরা এখানে হাফ এম থেকে গেল, যদি আমরা বসাই ইউ স্কয়ার মাইনাস 2gh, তাহলে আমরা এইচ এর সাথে সম্পর্ক পেয়ে গেলাম। তাহলে এখন আসো এটা কেমন আসতেছে, যে গুণ করে দাও, তাহলে হাফ এম ইউ স্কয়ার, আমরা এখানে গুণ করার দরকার নেই, আমরা এখানে জাস্ট এবার এক্স ওয়াই চলক নিয়ে আসি, যে আমাদের চলক যেটা আছে সেটা। তাহলে গতিশক্তির জায়গায় কি বসাবো, ওয়াই, তাহলে ই এর জায়গায় আসলো ওয়াই, হাফ এম ইউ স্কয়ার পুরোটা মিলে ধ্রুবক, সে ধ্রুবক সি মাইনাস 2g ধ্রুবক এম আর এইচ থেকে গেল, তাহলে এটা আসছে কি ওয়াই সমান সমান সি মাইনাস এম এইচ, বা এটাকে আমরা বলতে পারি কোনটার সাথে সম্পর্কযুক্ত, যে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এই যে এম এক্স প্লাস সি ঠিক আছে, কিন্তু আমাদের কি আছে মাইনাস এম এক্স আছে, মাইনাস এম এক্স আর হচ্ছে প্লাস সি, তাহলে এটা লেখচিত্র কেমন হবে, যে ওয়াই অক্ষে পজিটিভ দিকে, প্লাস সি মানে ওয়াই অক্ষের পজিটিভ অংশে কাট করবে, মানে এখানে এক জায়গায় কাট করবে, এটা আমরা বুঝতে পারছি, আর এটা ঢাল হবে মাইনাস, আর ঢাল পজিটিভ মানে আমরা কি বলছিলাম সূক্ষ্মকোণ, আর ঢাল মাইনাস মানে কি বলছিলাম সেকেন্ড, আমাদের কি হবে সেকেন্ড ইয়া দিয়ে যাবে, তার মানে এটা লেখচিত্র আসলে এই অক্ষ থেকে শুরু হবে, এইভাবে এসে এইভাবে যাবে। আর আমরা বলছিলাম আমরা তো নেগেটিভ অংশ দেখাবো না, আমাদের যেহেতু নেগেটিভ অংশ আমাদের লাগবে না, তাই আমরা শুধুমাত্র এখান থেকে এইটুকু আমাদের কোশ্চেনে থাকবে, লেখচিত্রটা হবে এই ধরনের। তাহলে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে গতিশক্তি আর উচ্চতার সম্পর্ক হবে এই ধরনের লেখচিত্র হবে। তাই যদি কোনোটা এমন ডিরেক্ট সূত্র না পড়ে, তাহলে এখানে সূত্র থেকে এটার মেন রাশি যে সূত্র, ওইখানে ওই চলককে কনভার্ট করে বাকি চলকের সাথে সূত্রটা বের করে তুমি কি করবা, ইকুয়েশন তৈরি করবা। এটা কিন্তু তুমি ডিরেক্টলি মুখে মুখে করতে পারবে না, একটু জটিল আছে, তাই ইকুয়েশন না বুঝলে কিন্তু তোমার সমস্যা। তাই আমাদের ফিজিক্সের সূত্রগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে, আর এক সূত্রগুলোকে আমরা কিভাবে কনভার্ট করতে পারি সেটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম প্লাস সি মানে আমরা বুঝলাম ওয়াই এম এক্স প্লাস সি, বলে ওয়াই কে পজিটিভ দিকে কাট করবে, মাইনাস সি হলে নেগেটিভ দিকে কাট করবে, তাহলে এখানে প্লাস সি পজিটিভ দিকে কাট করবে, আর ঢাল মাইনাস বলে সেকেন্ড কোয়াড্রেন্ট দিয়ে শুরু হবে, সেকেন্ড আর পড়তে থাকবে, আর ঢাল যদি পজিটিভ হয় ফার্স্ট আর সেকেন্ড কোয়াড্রেন্ট, তখন লেখচিত্রটা এই দিক দিয়ে হতো, ঠিক আছে, এ বরাবর হতো। ওকে, তাহলে আসি আমরা যে আরো কিছু আমরা সমীকরণ দেখি, তাহলে আমাদের জিনিসটা আরো একটু ক্লিয়ার হবে।
যত প্র্যাকটিস করবা তত ক্লিয়ার হবে। যেহেতু এখন প্রথম শিখতেছো টেকনিকটা, একবার শিখে গেলে তুমি দেখে চোখ বুঝে বলে আমাদের দেখা মাত্রই বলে ফেলতে পারবা, কিন্তু প্রথমবার প্র্যাকটিসের সময় একটু সময় নিয়ে প্র্যাকটিস করো, তাহলে জিনিসটা আর কখনো ভুল হবে না, জীবন দিকেও ভুল হবে না। ঠিক আছে, একবার শিখবো সারা জীবন মনে রাখবো, লং লাস্টিং। ওকে, তাহলে এখন আসি আমরা পরবর্তীতে যে আরো সমীকরণ যেগুলো সবচেয়ে বেশি আসে আমাদের পর্যাবৃত্ত গতির, ওখানে কিছু সমীকরণ আছে খুব ইম্পর্টেন্ট। যেমন মনে করো সরল দোলকের ক্ষেত্রে, তো সরল দোলকের টি ইজ ইকুয়াল আমরা কি জানি 2π√L/g। এখানে এই সরল দোলকের এল আর টি লেখচিত্র, এই পাশে দিয়ে দিল টি, এই পাশে দিয়ে দিল এল, টি বনাম এল লেখচিত্র কেমন হবে? তাহলে আমরা এই সমীকরণটা কি করব, জাস্ট সমীকরণটাকে কনভার্ট করব। যে টি আছে কোন অক্ষে, ওয়াই অক্ষে, তাহলে টি এর জায়গায় ওয়াই, আর এল আছে কোন অক্ষে, এক্স অক্ষে, তাহলে আমাদের এ ভিতর আছে রুটের ভিতর আছে, তাহলে এখানে রুট এক্স, বাকি সবাই তো ধ্রুবক, বাকি সবাই যেহেতু গুণ অবস্থায় ধ্রুবক আছে, তাহলে আমরা এটাকে এম ধরে নিতে পারি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এখন দেখো যে একটা আছে ওয়াই আর একটা আছে রুট। আমরা যখন ফাংশনের লেখ আঁকাবো তখন কোনো ফাংশনের পাওয়ারকে ভগ্নাংশ মেইন লেভে রাখবো, মানে রুট কিউব এভাবে না রেখে প্রয়োজনে স্কোয়ার কিউবে নিয়ে আসবো, কিন্তু এইভাবে রুটের মধ্যে না রাখাটাই ভালো। তাহলে এটা যদি বর্গ করে দিই তাহলে কেমন আসছে, ওয়াই স্কোয়ার সমান এম স্কোয়ার এক্স। এম স্কোয়ার মানে তো সেই ধ্রুবক, তাহলে আমাদের ধ্রুবক তো কোনো ফ্যাক্টর না, আমাদের আসছে কি ওয়াই স্কোয়ার আর এক্স। তাহলে ওয়াই এর উপর স্কোয়ার, এক্স হচ্ছে এক ঘাত, তাহলে ওয়াই স্কোয়ার এক্স এক ঘাত হলে কি হবে, যে ওয়াই স্কোয়ার সমান 4x এটা। তাহলে আমাদের এটা হবে কেমন, যে এই ধরনের লেখচিত্র। ঠিক আছে, পরবর্তীতে এই অংশটা নাই, নিচের অংশটা আমাদের এখানে টাইমের মান তো আমরা নিয়ে নিব না, তাই নিচের অংশ দেখানো লাগবে না, জাস্ট খালি ফার্স্ট কোয়াড্রেন্টটুকু দেখালেই এনাফ। তাহলে আমাদের টি বনাম এল লেখচিত্র বললে এরকম হবে। এখন তোমাকে যদি বলা হয় যে একই সমীকরণ থেকে একই সরল দোলকের ক্ষেত্রে টি বনাম এম না টি স্কয়ার বনাম এল লেখচিত্র অঙ্কন করো। ওকে, তাহলে টি স্কয়ার বনাম এল কেমন হবে? তখন আমরা এই সমীকরণে একই, যে এই সমীকরণটাকে তখন আমরা একটু কনভার্ট করে নিব, যে এখানে যদি আমাদের টি স্কয়ার সমান আছে তাহলে আগে থেকেই আমরা বর্গ করে নিব। আগে থেকে যদি আমরা বর্গ করে নিই তাহলে টি স্কয়ার সমান 4π² L/g এটা আসে। এখন আমরা কি করব, এটাকে সমীকরণে কনভার্ট করব, যে টি স্কয়ারের জায়গায় পুরো y এর দিকে আছে টি স্কয়ার, তাহলে এটা শুধু টি কে y ধরব না, পুরো টি স্কয়ারটাই হবে y। বুঝা গেল? এই হচ্ছে বিষয়, এই অক্ষে যা থাকবে সেটাই তোমার y, সিম্পল হিসাব। টি স্কয়ার আছে তাহলে এটা y, এটা তো সব প্রকার ধ্রুবক, 4π² g সব ধ্রুবক, l এর জায়গায় x, তাহলে ইনটু x, ধ্রুবক ইনটু x, তাহলে y = mx এক ঘাত, তাহলে এটা হবে মূলবিন্দুগামী সরলরেখা। তো যেই সমীকরণই থাক, যেই সূত্রই থাক, তুমি কি করতে পারবা, এই কটা ফরম্যাটে কনভার্ট করে নিতে পারবা। ওকে, তাহলে আমাদের ঠিক তেমনি স্প্রিং এর ক্ষেত্রে আছে, স্প্রিং এর ভরের সাথে সম্পর্ক আসলে একই ধরনের সম্পর্ক আসে, 2π√, এখানে যদি m/k হয় তাহলে m এর সাথে পরিবর্তন আসলে তখন আমাদের লেখচিত্রটা এই একই ধরনের থাকবে। ঠিক আছে, এরপর আসি যে আমাদের গ্যাস, আমাদের এই আদর্শ গ্যাসের অধ্যায়ে বেশ কিছু গ্যাসীয় লেখচিত্র আছে, সেগুলো দিয়ে আমরা একটু দেখি যে আসলে সেগুলো সবগুলোকে আমরা এটার আন্ডারে নিয়ে আসতে পারি কিনা। অবশ্যই আসবে, ফিজিক্সের যত সূত্র আছে, ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট যত আছে সবগুলোই এই কটা আন্ডারে তুমি ব্যাখ্যা করতে পারবা এবং ইজিলি গ্রাফ আঁকাতে পারবা। যেমন মনে করো যে বয়েলের সূত্র, বয়েলের সূত্র আমরা কি জানি, পিভি সমান সমান ধ্রুবক, যদি তাপমাত্রা স্থির থাকে চাপ আয়তনের গুণফল ধ্রুবক। তাহলে বয়েলের সূত্রের লেখচিত্র যদি তোমাকে বলে কেমন, নিচের কোণে বয়েলের সূত্রের লেখচিত্র, এদিকে পি এদিকে ভি আছে। তাহলে এখন দেখো এই সূত্রটাকে আছে x অক্ষের দিকে আছে ভি, y অক্ষের আছে পি, তাহলে পি এর জায়গায় বসাবো আমরা কি y, আর x অক্ষের ভি এর জায়গায় বসাবো x সমান সমান k। তাহলে আমরা সম্পর্কটা পাচ্ছি কি yx সমান k বা xy সমান k, যেটা কেমন আয়তনের অধিবৃত্ত আমরা বুঝলাম। তাহলে এটা লেখচিত্র হবে কেমন দেখতে, এই টাইপের। এখন এটাকে যদি আমরা একটু মডিফাই করি, দেখো যে একই গ্রাফ, জাস্ট আমরা একটু মডিফাই করি, আমাদের এই অক্ষ বরাবর আমরা p ঠিক রাখলাম, আর এই অক্ষে আমরা 1/v দিয়ে দিলাম, জাস্ট বয়েলের সূত্রেরই লেখচিত্র, কিন্তু অক্ষ বরাবর মানটা চেঞ্জ করে দিলাম। তাহলে কেন মুখস্থ করলে অসুবিধা সেটা তুমি এখান থেকে বুঝো, যে বয়েলের সূত্রের লেখচিত্রই কতগুলো হতে পারে, যে p এখানে v এর জায়গায় আমরা 1/v করে দিলাম। তাহলে এখন কি করতে হবে, তাহলে এখন যদি সমীকরণ আমরা চেঞ্জ করতে চাই, বানাইতে চাই, তখন আমাদের কি আসবে, যে p এর মানটা কত y, তাহলে p এর জায়গায় আমরা y বসাতে পারছি এই সূত্রে, যে p মানে y, ঠিক আছে, এন্ড v মানে কত, আমরা 1/v মানে x, তাহলে 1/v যদি x হয় তাহলে v এর মান কত, 1/x, তাহলে এখানে আসছে 1/x, এটা সমান সমান কনস্ট্যান্ট। ফলে এখানে আমরা পাচ্ছি y সমান সমান kx বা mx। তাহলে এখন কিন্তু এটা এই মূল বিন্দুগামী সরলরেখা হয়ে গেল। ঠিক আছে, তাহলে একই বয়েলের সূত্র কিন্তু আমাদের সম্পর্ক
আমাদের একটু চেঞ্জ করে দেওয়ার কারণে, অক্ষ বরাবর মানটা চেঞ্জ করে দেওয়ার কারণে আমাদের কি হলো, রাশি আমাদের গ্রাফ সম্পূর্ণ অন্যরকম হয়ে গেল। এটাকে যদি আমরা আরেকটু মডিফাই করি, একই বয়েলের সূত্র, দেখো যে এই অক্ষে দিয়ে দিলাম পিভি আর এই অক্ষে দিলাম ভি, ঠিক আছে? তাহলে আমাদের এখানে এই অক্ষে যদি পিভি হয় তাহলে আমরা বসাতে পারছি কি এই সমীকরণে এই পুরো পিভি জায়গায় কি বসাতে পারছি, ওয়াই। ওয়াই অক্ষে যেহেতু পিভি আছে, ওয়াই সমান সমান কে থাকতেছে, এই অক্ষে ভি আছে, এদিকে ভি তো নাই, তার মানে ওয়াই সমান কে। তার মানে এই ভি এর মান আমরা যাই পরিবর্তন করি না কেন, পিভি এর মান কোনো চেঞ্জ হবে না, এটা আসলে তাই বলছে। তাহলে ওয়াই সমান কে, তাহলে ওয়াই সমান কে লেখচিত্র কোনটা ছিল, তাহলে ওয়াই সমান সমান কে, দেখো এই যে এক্স অক্ষের সমান্তরাল রেখা, তাহলে একটা লেখচিত্র হবে এরকম, তখন লেখচিত্র হবে। ওকে, তাহলে শুধুমাত্র বয়েলের সূত্র করে তুমি যদি মুখস্থ করো তখন তো বিপদে পড়বা। তাই কোন অক্ষে কে আছে এইটার উপর ডিপেন্ড করে আমাদের একই সূত্রের লেখচিত্র বিভিন্ন রকমের হতে পারে। তাই আশা করি যে লেখকে আমরা মুখস্থ করবো না, লেখকে আমরা কি করব, ম্যাথমেটিক্যালের সম্পর্কে কনভার্ট করব। তাহলে ফিজিক্সের যে দুটা এই অক্ষে আর এই অক্ষে যে আছে, এই দুই অক্ষকে আমরা কি করব, যে ওই দুই অক্ষ মিলে যে সমীকরণটা আছে সেই সমীকরণকে এই ম্যাথমেটিক্যাল যে আমাদের জানা গ্রাফের যে সমীকরণ তাতে কনভার্ট করে নিই, কনভার্ট করে নিয়ে যেই টাইপের সাথে মিলে যাবে সেই টাইপের সাথে আমাদের কি হবে, তার লেখচিত্রটা হবে। সো এরকম অসংখ্য লেখচিত্র আছে, তুমি ফিজিক্সের যে কোনো অধ্যায় যে কোনো লেখচিত্র নাও, নিয়ে তুমি এই সূত্রকে কনভার্ট করো, আমাদের এই কোটার মধ্যে অবশ্যই পড়বে, এর বাইরে কিছু হবে না। সো তুমি অবশ্যই পারবা। এখন আসো যদি এখানে আমরা একটু, তারপরে আরেকটা আমরা লাস্ট এবার আসো একটা ইন্টারেস্টিং আমরা লেখচিত্র অঙ্কন করি। সেটা হচ্ছে যে তোমাকে যদি বলা হয় একটা বস্তু পূর্ণ দৃঢ় বস্তু, ঠিক আছে, স্থিতিস্থাপকতা রিলেটেড অধ্যায়ে পূর্ণ দৃঢ় বস্তু। ওকে, তাহলে পূর্ণ দৃঢ় বস্তুর ক্ষেত্রে আমাদের পীড়ন আর বিকৃতির লেখচিত্র। ওকে, দেখো এই হচ্ছে আমাদের, এই পাশে আছে আমাদের পীড়ন আর এই পাশে আছে বিকৃতি। তাহলে পূর্ণ দৃঢ় বস্তুর জন্য পীড়ন বিকৃতির লেখচিত্র কেমন হবে। আরেকটা আছে যে আদর্শ স্থিতিস্থাপক বস্তুর জন্য, যে আমাদের স্থিতিস্থাপক সীমার মধ্যে স্থিতিস্থাপক বস্তুর জন্য, স্থিতিস্থাপক বস্তু আমরা লিখতেছি স্থিতিস্থাপক বস্তুর ক্ষেত্রে পীড়ন বিকৃতির লেখচিত্র। এটাও পীড়ন বিকৃতি, এটাও পীড়ন বিকৃতি। ওকে, তাহলে এরকম ভাবে কম্পারিজন করলে তুমি জিনিসটা বেসিকটা ভালো বুঝতে পারবে। একটা পূর্ণ দৃঢ় বস্তুর ক্ষেত্রে পীড়ন বিকৃতির লেখচিত্র অঙ্কন করবো, একটা স্থিতিস্থাপক বস্তুর ক্ষেত্রে পীড়ন বিকৃতির লেখচিত্র অঙ্কন করবো। এগুলো যে শুধুমাত্র এমসিকিউতে আসে তা না, এগুলো কিন্তু খ নম্বরও ব্যাখ্যামূলক হিসেবে আসতে পারে, বা লেখক তোমাকে আগায় দেখাইতে বলতে পারে। পূর্ণ দৃঢ় বস্তুর ক্ষেত্রে পীড়ন আর বিকৃতির সম্পর্কটা কি, যে আমরা কি জানি যে পূর্ণ দৃঢ় বস্তুতে কি হয়, যে পূর্ণ দৃঢ় বস্তুতে আমাদের যতই আমরা পীড়ন প্রয়োগ করি বা বল প্রয়োগ করি, বস্তু কি হবে না, কোনো বিকৃতি ঘটবে না, বিকৃতি জিরো থাকবে। তাহলে আমরা এখানে কি পাবো, পীড়নের মান ইচ্ছামতো বাড়াতে থাকলেও বিকৃতি একদমই জিরো হবে। তাহলে বিকৃতি আছে কি এক্স অক্ষে, তাহলে এর কোনো সম্পর্ক আমাদের কি হবে না, বিকৃতি একদমই পাওয়া যাবে না, কিন্তু পীড়নের মান আমরা যতই ইচ্ছা তত বাড়াতে পারবো। তাহলে পীড়ন বাড়তে থাকবে কিন্তু আমাদের কি হবে না, বিকৃতি জিরো। তাহলে পীড়নের মানের সাথে কোনো সম্পর্ক নাই, বিকৃতি কি আছে, এক্স এর মানটা কি হবে, জিরো। যেহেতু আমরা বলছি পীড়ন যাই প্রয়োগ করে এক্স এর মান কি হবে, জিরো। তাহলে ওয়াই এর মান আমরা নির্দিষ্ট জানি না, ওয়াই এর মান তো ইচ্ছামতো পরিবর্তনশীল, কিন্তু আমরা বিকৃতি যা জিরো হবে এটা আমরা জানি। তাহলে এক্স যদি জিরো হয় তাহলে এক্স ইকুয়াল টু জিরো লেখচিত্র, কারণ দেখো ফার্স্টে বলছিলাম, তাহলে এটা লেখচিত্র কিন্তু ইন্টারেস্টিং এরকম ধরনের লেখচিত্র হবে, শুধুমাত্র এই ওয়াই অক্ষের লেখাকে নির্দেশ করবে। তাহলে এটা কেন হলো, কারণ এটা বিকৃতি জিরো, তারপরে বিকৃতি আছে এক্স অক্ষে, তাহলে এক্স ইকুয়াল টু জিরো, এই ধরনের লেখচিত্র আমরা পাবো। আর যদি স্থিতিস্থাপক বস্তু বা আমরা স্থিতিস্থাপক সীমার মধ্যে বলি, তাহলে স্থিতিস্থাপক সীমার মধ্যে আমরা কি আছে, হুকের সূত্র। তাহলে স্থিতিস্থাপক বস্তু কিন্তু হুকের সূত্র মেনে চলে। তাহলে হুকের সূত্র কি ছিল, যে পীড়ন আর বিকৃতি সমানুপাতিক। তাহলে পীড়ন কি আছে কোন অক্ষে, ওয়াই, তাহলে ওয়াই সমানুপাতিক এক্স, আর ওয়াই সমানুপাতিক এক্স মানে কি, ওয়াই ইকুয়াল টু mx। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমাদের কি হবে, মূলবিন্দুগামী সরলরেখা। ঠিক আছে, তাহলে এরকম x ইকুয়াল টু 0, x ইকুয়াল টু k, y ইকুয়াল টু 0, y ইকুয়াল টু k বিভিন্ন ফরম্যাটে বিভিন্ন রকম আসতে পারে। সেকেন্ড পার্টে তাপগতিবিদ্যা একটা আমাদের খুবই ইম্পর্টেন্ট লেখচিত্র আছে, যেটা অনেকে আমরা বুঝতে পারি না বা মুখস্থ করে রাখি। তার ক্ষেত্রে দেখো যে কি লেখচিত্র আমাদের আছে, হচ্ছে লন টি বনাম লন পি লেখচিত্র। রুদ্ধতাপীয় পরিবর্তনের ক্ষেত্রে লন টি বনাম লন পি লেখচিত্র কেমন হবে। তাহলে আমাদের প্রথম সম্পর্ক কি, যে পি আর রুদ্ধতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে তাহলে তুমি পি আর টি এর সম্পর্ক কি জানো সেটাকে লেখো, যে পি টি 1 পাওয়ার গামা বাই গামা ইজ ইকুয়াল টু
ধ্রুবক কে। ফলে এখান থেকে তোমাদের সমীকরণ কি দেখতে পাচ্ছি, উভয় পক্ষে কি আছে, লন আছে। লন নিয়ে এসে সমীকরণটাকে আমাদের কি করতে হবে, একটু সিম্পলিফাই করতে হবে। তাহলে আমরা t = এটাকে আমরা আলাদা করে লিখে নিই আগে, p1 পাওয়ার গামা বাই গামা। তাহলে উভয় পক্ষে লন নিলে লন t, এখানে লনের পরে দুটো রাশি যদি ভাগফল থাকে তাদেরকে আলাদা করে আমরা বিয়োগফল লেখা যায়। তাহলে লন কে মাইনাস লন এটা, তাহলে লন p এর পাওয়ার 1 মাইনাস গামা বাই গামা, তাহলে পাওয়ার আগে চলে আসে, তাহলে 1 মাইনাস গামা বাই গামাকে আমরা একবারে লিখে দিলাম। ওকে, এখন আমরা আসি যে এখানে এটাকে সম্পর্কে আমাদের এই সমীকরণে কনভার্ট করি। তাহলে লন টি কোথায় আছে, y অক্ষে। তাহলে y অক্ষে যেহেতু লন টি আছে, তাহলে লন টির মান হবে y। লন কে তো সম্পূর্ণ ধ্রুবক c, আর লন পি আছে x অক্ষে, তাহলে এটা হচ্ছে x, আর মাঝে যেটা আছে ধ্রুবক। এখন 1 মাইনাস গামা, তাহলে এখানে আছে মাইনাস, কিন্তু এখানে আছে 1 মাইনাস গামা। গামার মান সবসময় কি 1 এর চেয়ে বড়, গামার মান কিন্তু 1 এর চেয়ে বড়, তাহলে এটা মাইনাস, তাহলে এই মাইনাস আর এই মাইনাসে কিন্তু এটা আসলে প্লাস mx আকারে আছে। তাহলে এটা আছে কি y = mx + c আকারে আছে। আর y = mx + c এর লেখচিত্র কেমন হয়, এই যে আমাদের সরলরেখা, এই ধরনের সরলরেখা। তাহলে লন টি বনাম লন পি আমাদের লেখচিত্র হবে y = mx + c টাইপের। তাহলে আমাদের হবে এই ধরনের। বুঝতে পারছি আসলে? তাহলে এইভাবে যে কোনো সূত্র, ফিজিক্সে তো আমাদের প্রত্যেক অধ্যায়ে তো পুরো 8-10টা করে সূত্র আছে বা আমাদের শত শত সূত্র আছে, তার সবগুলোকেই আমরা কি করতে পারবো, এইভাবে আমরা কি করে এই সমীকরণে কনভার্ট করে নিয়ে তার গ্রাফ আমরা ইজিলি আঁকাতে পারবো নিজের ইচ্ছা মতো। সো আজকের পর থেকে গ্রাফ কোনো বস্তু না, গ্রাফে তুমি কি করবা, ফিজিক্সের যে সূত্রটা আছে, দুই অক্ষ বরাবর যে আছে তাদের সম্পর্কটা লিখবা, লিখে সেই সম্পর্কে যে x অক্ষের দিকে আছে তার জায়গায় x বসাবা, y অক্ষে যে আছে তার জায়গায় y বসাবা, বাকিগুলোকে কনস্ট্যান্ট তুমি mc যেভাবে কনস্ট্যান্ট দিয়ে তারপর তুমি এই করে ফর্মেটের সাথে কনভার্ট করবে। আর এই ফর্মেটগুলোকে তোমার মুখস্থ করা লাগবে না, এটা তুমি যখন ম্যাথে করবা তুমি এগুলোতে এমনিতে জানা থাকবে। আমাদের x অক্ষের সমান্তরাল লেখো, y অক্ষের সমান্তরাল লেখো, আমরা প্যারাবোলার লেখচিত্র কেমন হয়, অতিভুজ লেখচিত্র কেমন হয়, এগুলো যখন ম্যাথে করবা তখন তো এটা তো এমনিতেই জানা। যারা সেকেন্ড ইয়ার আছো তারা তোমরা জানো যে এগুলো তো আমাদের এমনিতেই জানা জিনিস, এটা তো মুখস্থ করার বিষয় না। তাহলে এটা তো আমরা আগে থেকে জানি, জাস্ট এটাকে কম্পেয়ার করতেছি। আর ফার্স্ট ইয়ার আসো, আপাতত এই সম্পর্কগুলো একটু দেখে রাখো যে এই সম্পর্কগুলো লেখচিত্র কেমন হয়। তারপরে ম্যাথে যেমন স্থানাঙ্ক সরলরেখা করে ফেলবা আর কোণিক করে ফেলবা, তখন তোমাদের কাছে এটা আমার কোনো মাথায় রাখার দরকার হবে না, আপনার হয়ে যাবে। ঠিক আছে? সো আজকের পর থেকে গ্রাফ আমরা মুখস্থ করবো না, গ্রাফকে আমরা কি করবো, সমীকরণের মাধ্যমে এইভাবে কনভার্ট করে নিয়ে সমীকরণ বানাই নিয়ে নিজেরা গ্রাফ তৈরি করবো। ওকে, আশা করি বুঝতে পারছো। এরপরেও যদি ফিজিক্সের কোনো এর কোনো একটা পার্টিকুলার সূত্রে তুমি গ্রাফ আগাতে আটকাই যাও, কোনো সমস্যা মনে হয়, তাহলে আমাদের কমেন্টে জানাতে পারো, তাহলে আমরা সেইটারও তোমাদেরকে দেখাই দিব যে ওইটাকে আমরা কিভাবে কনভার্ট করতে হয় বা কিভাবে করা যায়। আশা করি এখন থেকে গ্রাফ নিয়ে আর কোনো টেনশন হবে না। যদি কিছু ভালো শিখতে পারো, মনে হয় যে না আমার কাজের জিনিস শিখছি, ভিডিওটা ভালো লাগছে, তাহলে তোমার বন্ধুদের সাথে লাইক শেয়ার করে দাও, তাহলে আমাদের ভিডিওটা করাটা সার্থক হবে এবং তারাও জানতে পারবে। যত স্টুডেন্টরা বেশি জানতে পারবে তাদের ভালো হলেই আমাদের জন্য ভালো। তো সবাই